বিল গেটস, co-founder of Microsoft, মার্ক জাকারবার্গ, co-founder of Facebook, গৌতম আদানি, ফাউন্ডার অফ আদানি গ্রুপ, রিচার্ড ব্যানসন, co-founder of ভার্জিন গ্রুপ। জানেন এদের সবার মধ্যে কি কমন? আপনি হয়তো ভাবছেন হ্যাঁ, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে এদের তালিকা রয়েছে এবং আজকের এই বিশ্বে তারাই আধিপত্য বিস্তার করছে। স্যার রিচার্ড ব্রানসন এখন পর্যন্ত মহাকাশের কাছাকাছি পৌঁছানো প্রথম ব্যক্তি, তাও আবার নিজের তৈরি নভোযানে। কিন্তু আরও একটি জিনিস আছে যা এদের সবার মধ্যেই কমন। কি সেই জিনিস? এই সব মানুষই নিজেদেরকে এমন একটি ফাঁদ থেকে বাঁচাতে পেরেছেন যে ফাঁদে আজ প্রতিটি মানুষ গর্বের সাথে তাদের নিজেদেরকে ফেলছে। আর এই সব ব্যক্তিদের ঠিক উল্টো দিকে আছেন আপনি, যিনি হয়তো এখনও কোনো কলেজে পড়াশোনা করছেন, সঠিক টাইম মতো অ্যাসাইনমেন্ট তৈরি করছেন, 90% নম্বর রাখার জন্য আপনি আপনার অ্যাটেন্ডেন্সও ঠিকঠাক রাখছেন, অনিচ্ছা সত্ত্বেও বই মুখস্থ করছেন এবং প্রত্যেকটি নিয়মই পুঙ্খানুপুঙ্খরূপে আপনি মেনে চলছেন। এই আশায় এগুলো মেনে চলছেন যে কলেজ থেকে বেরোনোর পরে আপনি একটি ভালো সার্টিফিকেট পাবেন, সেই সাথে সাথে আপনি একটি ভালো চাকরিও পাবেন। এরপরে আপনি আপনার বাবা মায়ের জন্য একটি বড় গাড়ি কিনবেন, একটি সুন্দর বাড়ি কিনবেন, বিয়ে করবেন, সন্তানদেরকে ভালো স্কুলে পাঠাবেন, সেই সাথে সাথে আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, হোয়াট ইজ দ্য রিয়ালিটি? ডু ইউ নো? আপনি 15 বছর কঠোর পরিশ্রম করার পরে এরপরে একটি গ্র্যাজুয়েশন ডিগ্রি পান, কিন্তু এখন আপনি জানতে পারলেন যে আপনি কোনো চাকরি পাচ্ছেন না। প্রচুর ইন্টারভিউ দিচ্ছেন এবং কোনো না কোনোভাবে বিভিন্ন জায়গা থেকে আপনাকে রিজেক্টেড করে দেয়া হচ্ছে। মানুষজন আপনাকে উপহাস করতে শুরু করছে। আপনিও লোকজনের সাথে মেলামেশা বন্ধ করে দেন, ঘরের দরজা বন্ধ করে কাঁদতে কাঁদতে আপনি আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা করেন, যে কোনো মূল্যেই হোক, যে কোনো টাইপেরই হোক, একটা চাকরি যেন আপনার জুটে যায়। ধীরে ধীরে আপনার আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাস কমতে থাকে। অবশেষে কোনো মতে আপনি একটা চাকরি পান যার বেতন খুবই সামান্য। কি বা করার আছে আপনার? বাধ্য হয়ে আপনি এক প্রকার সেই চাকরিটা করতে থাকেন। বেতন এত কম যে মাস শেষে আপনার ফ্ল্যাট ভাড়া দিতেই হিমশিম খেতে হচ্ছে। আপনি না পারছেন কোনো টাকা জমাতে, না পারছেন খরচ ঠিকঠাক চালাতে। ঠিক এর মধ্যেই আপনি চিন্তা করলেন একটি হোম লোন নেওয়া যাক। আপনি সুন্দর একটি ফ্ল্যাটের জন্য হাউস লোন নিলেন, আপনার একটি সুন্দর ফ্ল্যাট হলো। এরপরে আপনি চিন্তা করলেন আপনার একটা গাড়ির দরকার, আপনি ব্যাংক থেকে আবারও লোন নিলেন কার কেনার জন্য, আপনি একটা সুন্দর গাড়িও কিনলেন। মনের অজান্তেই নিজেকে আপনি চারপাশ থেকে অদৃশ্য শিকলে বন্দী করে ফেলছেন। আপনার মনে অদৃশ্য একটা ভয় ঢুকে গেল, যদি কোনোভাবে এই চাকরি থেকে আপনাকে বের করে দেওয়া হয় তাহলে এতগুলো খরচ আপনি কি করে সামলাবেন? আপনার কার এবং হাউস লোনের ইএমআই চলছে প্রতি মাসে, সেই সাথে সাথে বেড়েই চলছে আপনার বাচ্চাদের স্কুল খরচ। ধীরে ধীরে আপনি আপনার নিজের স্বপ্নগুলিকে চাপা দিতে থাকেন এবং সকালে চুপচাপ ওঠেন, কাজে যান, সন্ধ্যায় বাড়ি ফিরেন, হোক সেই কাজ আপনার পছন্দের কিংবা অপছন্দের। তারপরে এমন একটি সময় আসে এই কাজটি আপনার কাছে স্বাভাবিক মনে হতে থাকে এবং ধীরে ধীরে এই কাজ করতে করতে আপনি বৃদ্ধ হয়ে পড়েন। আপনার মনে হতে থাকে আমি হয়তো দুর্ভাগা ছিলাম, তাই জীবনে কোনো কিছুই আমি করতে পারিনি। পরিশ্রম তো আমি ঠিকই করেছিলাম। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, এর যে সত্যটা আছে সেটা চিরজীবনই আপনার কাছে লুকিয়ে রাখা হয়েছিল। এটা হলো সেই এডুকেশন সিস্টেম যা আপনি ছোটবেলা থেকে অন্ধভাবে বিশ্বাস করে আসছেন। এই শিক্ষা ব্যবস্থাকে তৈরি করা হয়েছিল এমনভাবে যাতে আপনি ব্যর্থ হন। এই শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনি একজন আজ্ঞাবহ বা অবিডিয়েন্ট শ্রমিকে পরিণত হতে পারেন। আপনার হয়তো মনে হচ্ছে আমি যা খুশি তাই বলছি, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি পরের কয়েক মিনিট সময়ের মধ্যে আপনার কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এরপর আপনি পুরো এই এডুকেশন ট্র্যাপটি নিজেই বুঝতে পারবেন। ধীরুভাই আম্বানি, বিরাট কোহলি, নরেন্দ্র মোদী, এমনকি আমাদের বাংলাদেশের শাকিব খান, কেউই এই বর্তমান শিক্ষা ব্যবস্থার ফাঁদে পড়েননি। পুরো ঘটনাটি পুরোপুরি বুঝতে হলে আমাদেরকে আরেকটু পিছনে ফিরে যেতে হবে। সালটা ছিল 1806। নেপোলিয়ান এবং প্রুশিয়ানদের মধ্যে একটি ভয়াবহ যুদ্ধ হয়। আর এই যুদ্ধে প্রুশিয়া সেরা একটি সেনাবাহিনী হওয়া সত্ত্বেও তারা নেপোলিয়ানের কাছে হেরে যায়। প্রুশিয়ান নেতারা বুঝতে পারেন না যে আসলে এত ভালো সেনাবাহিনী হওয়া সত্ত্বেও কি করে তারা হেরে গেলেন। অনেক চিন্তাভাবনা করার পরে তাদের নেতারা বুঝতে পারেন যে তাদের হেরে যাওয়ার একমাত্র কারণ হলো তাদের সৈন্যরা নিজ নিজ মস্তিষ্ক ব্যবহার করেছিল কমান্ডারদের কমান্ড অনুসরণ না করেই। অন্যদিকে নেপোলিয়ানের সেনাবাহিনী শুধুমাত্র নেপোলিয়ানকেই অনুসরণ করছিল, আর এই পরাজয়ের ফল হিসেবে প্রুশিয়ারা তাদের ভূমির অর্ধেকটা নেপোলিয়ানকে দিয়ে দিতে হয়। সেই সাথে সাথে একটি শান্তি চুক্তিতেও স্বাক্ষর করতে হয়েছিল। এখন প্রুশিয়ান নেতাদের সামনে একটা চ্যালেঞ্জ তৈরি হলো, এমনটা যেন তাদের সাথে আর কখনোই না ঘটে। তাই তারা একটা সিদ্ধান্তে পৌঁছানোর চিন্তাভাবনা করলো। কিন্তু কিভাবে করবে এটা? অনেক চিন্তাভাবনার পরে তাদের মাথায় একটা আইডিয়া এলো। তারা একটা সিস্টেম তৈরি করতে শুরু করে। এমন একটা সিস্টেম তারা তৈরি করবে যাতে সৈন্যদেরকে যতটুকু করতে বলা হবে ঠিক ততটুকুই সেই সৈন্যরা করবে।
আর এমন করার সবচেয়ে সেরা উপায় কি হতে পারত? এমন কিছু মস্তিষ্ক দরকার ছিল যে মস্তিষ্কগুলো নিজেরা এখন পর্যন্ত ভাবতে সক্ষম না, এবং যাদের সঠিক ভুল ধারণা সম্পর্কে কোনো ধারণা নেই, মানে হলো বাচ্চাদের মস্তিষ্ক, যাতে তাদেরকে যেটা বোঝানো হবে তারা সেটাই বুঝবে। ঠিক এই বিষয়ের উপর ভিত্তি করে তারা 8 বছরের একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করে, নাম দেওয়া হয় দ্য প্রুশিয়ান এডুকেশন সিস্টেম। 5 বছর থেকে 13 বছর পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়, যার একমাত্র উদ্দেশ্য ছিল আগত প্রজন্মকে এমন একটা ব্যক্তিকে রূপান্তরিত করা যিনি অবিডিয়েন্ট হবেন, নিজের সুপিরিয়রদের প্রতিটা কথা মেনে চলবেন এবং যা বলা হবে সে তাই করবে, একটি প্রশ্নও করা যাবে না। এই 8 বছরের শিক্ষার সময় তাদেরকে ঠিক ততটুকুই পড়ানো হয় এবং ততটুকুই বোঝানো হয় যাতে তাদের সুপিরিয়রদের আদেশগুলি অনুসরণ করতে পারে। এবং প্রুশিয়ান নেতারা যেই চিন্তাভাবনা করে এই সিস্টেমটা তৈরি করেছিলেন, ঠিক কয়েক বছর পরে এটা কাজেও দিচ্ছিল বেশ। এইভাবে এমন একটা শিক্ষা ব্যবস্থা তারা চালু করলো যেটা পুরো ভবিষ্যৎকে বদলে দিতে শুরু করেছে। সে সময় আরও একটা জিনিস ছিল যা এই বিশ্বে খুবই দ্রুত ছড়িয়ে পড়ছিল। আমার মনে হয় আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন। হ্যাঁ, আমি বলছি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা। 1760 থেকে 1840-এর মধ্যে যে শিল্প বিপ্লব হয়েছিল এটাও কিন্তু তখনকার সময়। বিশ্ব অর্থনীতি খুব দ্রুত অন্যদিকে শিফট করতেছিল। এই সময়টা পর্যন্ত মানুষ কৃষিকাজ করত, নিজেরা পণ্য উৎপাদন করত, এমনকি ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে তারা নিজেদের সংসার চালাতো। কিন্তু তখনকার বিশ্বে মেশিনগুলো আধিপত্য বিস্তার করতে শুরু করে। একটি মানুষ পুরো মাসে যতগুলো পণ্য তৈরি করতে না পারত, একটা মেশিন একদিনে তার থেকে বেশি পরিমাণে পণ্য তৈরি করতে পারত। কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়। পর্যাপ্ত পরিমাণে শ্রমিক পাওয়া যাচ্ছিল না এই মেশিনগুলোকে অপারেট করার জন্য। কারণ কি? লোকেরা তাদের কৃষি জমিতে চাষ করা, নিজেদের দোকানপাট করা, নিজেরা অন্য কাজ করে নিজেদের সংসার চালানোটাতেই ব্যস্ত ছিল। কেউই চাচ্ছিল না যে অন্যের ফ্যাক্টরিতে তিনি কাজ করবেন। তাহলে এখন এই কারখানার সমস্যাগুলো কিভাবে মিটবে? প্রুশিয়ান শিক্ষা ব্যবস্থা তাদের চমৎকার ফলাফলের কারণে উপরের স্তরের লোকদের কাছে অলরেডি তারা পৌঁছে গিয়েছেন, এবং বিভিন্ন দেশ তাদের এই শিক্ষা মডেলকে ব্যবহার করে উচ্চপদস্থ লোকদের স্বার্থ হাসিল হচ্ছিল বেশ। যখন বিভিন্ন দেশ প্রুশিয়ান শিক্ষা ব্যবস্থার মডেলটা শুরু করে, তখন তাদের টার্গেট আসলে কি ছিল? এবার মূল উদ্দেশ্য ছিল এমন একটি প্রজন্ম তৈরি করা যাদের সৃজনশীলতা মেরে ফেলে তাদের মস্তিষ্ককে শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য একটি বিকল্প থাকে, আর তা হলো কারখানাগুলোতে শ্রমিক হিসেবে কাজ করা। এবং ঠিক এমনটাই হতে শুরু করে। যেখানে লোকেরা আগে চাষাবাদ করত, ছোটখাটো ব্যবসা করে অর্থ উপার্জন করছিল, তাদের সন্তানের মস্তিষ্কগুলো এমনভাবে ব্রেইন ওয়াশ করা হয় যাতে তারা পড়াশোনা শেষ করে বের হয়ে কোনো একটা চাকরির খোঁজে লেগে যায় এবং সেই চাকরির জন্য কোনো না কোনো কারখানায় কাজ করবে। আর ঠিক এইভাবে শ্রমিকের যে অভাব ছিল তা ধীরে ধীরে পূরণ হতে শুরু করে। সেই সময় আমাদের এই পাক ভারত উপমহাদেশ ব্রিটিশদের গোলাম ছিল, এবং এই সমস্যা ব্রিটিশদের সামনেও ছিল। সমস্যাটা কি ছিল? তারা সংখ্যায় মাত্র কয়েকজন। এত বড় জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করাটা খুবই কঠিন হয়ে পড়ছিল। সালটা 1835। থমাস বেবিংটন ম্যাকাও, যার সম্পর্কে হয়তো আপনি স্কুল জীবনে বইতে পড়েছেন, লর্ড ম্যাকাও নামে, তিনি ভারতে ইংলিশ শিক্ষাকে প্রচার করার জন্য একটি প্রস্তাব করেন, এবং লর্ড উইলিয়াম বেন্টিক, যিনি সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন, তিনি এটিকে 1835 সালে ইংলিশ এডুকেশন অ্যাক্টের মাধ্যমে বিল পাশ করে দেন। এবং এই শিক্ষা ব্যবস্থাটাও কম বেশি প্রুশিয়ান শিক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করে তৈরি করা হয়। আর এবার ব্রিটিশদের উদ্দেশ্য কি ছিল? লোকেরা ভাবছিল যে ব্রিটিশরা তো আমাদের ভালোই চাইছে, তারা আমাদের ইংরেজি শেখাতে চাইছে, এটা তো খুব ভালো একটা ব্যাপার, তাই না? কিন্তু এর হিডেন ট্রুথ আসলে কি ছিল? শুধু কি এটাই, নাকি অন্য কিছু? ধীরে ধীরে হলেও ব্রিটিশরা তাদের এই উদ্দেশ্যগুলি সফল করে তুলে। অফিসের ক্লার্ক থেকে শুরু করে সেনাবাহিনীর সিপাহী পর্যন্ত ভারতীয় লোকজন নিজেরাই কাজ করতেছিল। এখন ব্রিটিশরা ভারতীয়দের ব্যবহার করে ভারতীয়দেরকেই গোলাম বানানো শুরু করে দেয়। ভারতীয়দের ব্রেইন ওয়াশ এমনভাবে করা হয়েছিল যে তারা নিজেরা ব্রিটিশদের নিয়মকানুন অনুসরণ করা নিজেদের কর্তব্য বলে মনে করা শুরু করে দিল। এখন আপনি হয়তো ভাবছেন, বাহ, ব্রিটিশরা কি বুদ্ধি না খাটিয়েছিল। কিন্তু এখন তো ব্রিটিশদের সমস্যা থেকে আমরা মুক্তি পেয়েছি। এই ৭৬ বছর বা প্রায় ৮০ বছর পর্যন্ত তো আমরা ব্রিটিশ শাসনামল থেকে মুক্ত। এখন তো আর সেই ঝামেলা নেই, তাই না? পরবর্তী কয়েক মিনিটের মধ্যেই আপনার এই ধারণাটার উপর নিজেরই হাসি পাবে। শুনুন তাহলে বলছি। আপনার কিংবা আমার জন্ম হওয়ার পরে বাবা মায়েরা কি স্বপ্ন দেখে জানেন? সন্তানদেরকে একটি বড় স্কুলে পড়াবে। আমাদের দেশের স্কুল কলেজগুলোতে আজকাল শিক্ষার জায়গা থেকে স্ট্যাটাসের ব্যাপারটা অনেক বেশি গুরুত্ব বহন করে। সেটা কিরকম? বাবা মায়েরা গর্ব করে বলে, আমার ছেলে অমুক জায়গায় পড়ে, আমার মেয়ে অমুক ইউনিভার্সিটিতে পড়ে। এই যে একটা শিক্ষা ব্যবস্থাটা গর্বের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, মানে মূল শিক্ষা কি শিখছে তার ছেলেমেয়েরা, এটা চিন্তা না করে তারা কোন ইউনিভার্সিটি বা কোন কলেজে পড়ছে সেটা নিয়ে গর্ব করা শুরু করে।
আপনি, আমি কিংবা আমরা আমাদের সন্তানদেরকে একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়ে তারপর মনে মনে ভাবি এখন সব কাজ তো শুধুমাত্র স্কুল কিংবা কলেজই করে দিবে, আমাদের আর শিক্ষার খোঁজখবর নেওয়া কি দরকার, আমরা শুধু সময় মতো বেতনটা পে করে দিব, তাহলেই তো হয়ে গেল। কিন্তু বাচ্চারা স্কুলে যাচ্ছে কৌতূহলী কিংবা একটা সৃজনশীল মন নিয়ে, যে মনের ভিতরে কোনো প্রকার সীমাবদ্ধতা নেই। এটা এমন একটা মন যাকে যদি সঠিকভাবে প্রশিক্ষিত করা যেত তাহলে সে অনেক দূর পর্যন্ত যেতে পারত। কিন্তু সেই আপনি যখন স্কুলে যান, আপনাকে কিছু বিষয়ের উপর সমন্বয় করে একটা সিলেবাস ধরিয়ে দেওয়া হয় এবং আপনি ওই সিলেবাসের ভিতরেই চক্রাকারে ঘুরতে থাকেন। এর বাইরে কোনো কিছু চিন্তা করাটাও যেন একটা পাপ হয়ে দাঁড়ায়। এবার আপনি বলুন, আপনাকে কি প্রশিক্ষিত করা হচ্ছে, নাকি কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি বানানোর প্রক্রিয়া চলছে যাতে আপনি আপনার স্কুল ইউনিভার্সিটি লাইফ শেষ করে কোনো একটা চাকরির জন্য হন্য হয়ে সোজা শুরু করেন? ম্যাক্সিমাম মানুষই চায় আমি একটা সরকারি চাকরি পাই, পড়াশোনা শেষ করে তারপর আমাদের অর্থনৈতিক সমস্যা ঘুচিয়ে ফেলি। কারণ সরকারি চাকরি এমন একটা চাকরি যে মানুষটা জীবনের শেষ দিন পর্যন্ত ওই চাকরির সাথেই লেগে থাকে। তাই প্রত্যেকটা মানুষ ভাবে পিয়নের চাকরি পেলেও সেটা যেন সরকারি হয়। আপনার পুরো স্কুল এবং ইউনিভার্সিটির লাইফে কখনো স্বনির্ভর হওয়ার যে একটা চ্যাপ্টার, এ ধরনের কোনো চ্যাপ্টার নিয়ে আপনাকে পড়াশোনা করানো হয় না। এই সিস্টেমের পুরো চক্রটাই ছিল একজন মানুষকে ফ্যাক্টরিতে কাজ করার উপযোগী করে তৈরি করা, যাতে তারা তাদের সুপিরিয়রদের আদেশ অনুসরণ করতে পারে এবং আজ্ঞাবহ হতে পারে। প্রত্যেকটা মানুষই তাদের লাইফের 25% পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থার পিছনে ব্যয় করে শুধুমাত্র অন্যের ফ্যাক্টরিতে কাজ করবে বলে বা অন্যের কাজ সম্পাদন করে দিবে বলে। কারণ আপনি যদি স্বনির্ভর হয়ে গড়ে উঠেন তাহলে তাদের হুকুম আপনি পালন করবেন না। কিন্তু আপনি কখনোই এই ফাঁকটি বুঝতে পারেন না। এর মূল কারণ কি? মূল কারণ হলো আপনি যখন কিছু বুঝে ওঠার চেষ্টা করতেছেন বা আপনি একদম ছোটবেলায় এই শিক্ষা ব্যবস্থার ফাঁদে ঢুকে পড়েছেন, যেখান থেকে বেরিয়ে আসাটা পুরোপুরি অসম্ভব। আমাদের দেশে মোটামুটি 40%-এর বেশি লোক গ্রাজুয়েট, কিন্তু তারা শিক্ষিত বেকার। এমনকি ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেও যখন পাশ করে সে বের হয় তার বেতন থাকে খুবই সামান্য। আপনার জেনে অবাক লাগবে যে আমাদের দেশের একজন ইঞ্জিনিয়ারের গড়ে বেতন যতটা, তার থেকে আমেরিকার একজন ট্রাক ড্রাইভারের বেতন অন্তত 10 গুণ, কখনো কখনো এটা 10 গুণেরও বেশি ছাড়িয়ে যায়। এখন এই ফাঁদ থেকে আসলে আমরা কি করে বের হব? আপনার সন্তানকে আলাদা আলাদা জিনিসগুলো এক্সপ্লোর করার জন্য উৎসাহিত করুন। তাতে যদি নিজের পরীক্ষার নাম্বার কম আসে সেটাও কোনো ব্যাপার না, কারণ আপনি বিশ্বের ইতিহাসগুলো ঘাটলে দেখবেন যারা বড় বড় কোম্পানিগুলো চালাচ্ছে তারা ম্যাক্সিমামই স্কুল ড্রপ অথবা ইউনিভার্সিটি ড্রপ, কিন্তু তাদের কোম্পানির যে সিইও তার সার্টিফিকেটের কোনো শেষ নেই, অভিজ্ঞতারও কোনো শেষ নেই। সুতরাং শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে আপনি একটা ভালো চাকরির বাইরে আর কোনো কিছুই পাবেন বলে মনে হচ্ছে না, এবং এটাই প্রমাণিত। তাই আলাদা আলাদা এক্সপ্লোর করার পরে আপনার সন্তান হয়তো এমন কোনো জিনিস একটা শিখে নিয়েছে বা দক্ষতা অর্জন করেছে যেটা তার লাইফের মোড় পুরোটা ঘুরিয়ে দিতে পারে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ডকুমেন্টারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন বলে। শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আপনার বন্ধুদের সাথে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।